হ্যালো স্টুডেন্টস, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ফার্স্ট ক্লাসের পর আজকে তাহলে এসো দেখে নিই কিছু কিছু মলিকুল আছে তাদের ডাইপোল মোমেন্টটা কীরকম হয় এবং সেই ভ্যালুগুলো কত, এবং সেখান থেকে আমরা জিওমেট্রিক প্রেডিকশনও করতে পারবো। তা ফার্স্ট অফ অল আমরা যে মলিকুলটা দেখব সেটা হচ্ছে আমাদের দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করব। একটা হচ্ছে সিস 1,2 ডাইক্লোরোইথিন আর একটা হচ্ছে আমাদের ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। ওকে, তাহলে চলো ফার্স্ট অফ অল যদি আমি দেখি সিস 1,2 ডাইক্লোরো ইথিন, একটা হচ্ছে সিস 1,2 ডাইক্লোরো ইথিন আর একটা হচ্ছে আমাদের ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। একটা হচ্ছে সিস 1,2 ডাইক্লোরো ইথিন আর একটা হচ্ছে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। তো বেসিক্যালি দেখো, যদি আমি বলি সি ডবল বন্ড সি, ইথিন মানে কি বেসিক্যালি ডবল বন্ড থাকে, অর্গানিকে পড়বে। আর সিস মানে কি ডাইক্লোরো বলেছে, তাহলে দুটো ক্লোরিন যদি সেম সাইডে থাকে তখন তাকে বলা হয় সিস। দুটো ক্লোরিন যদি সেম সাইডে থাকে তাকে বলা হয় সিস, আর দুটো ক্লোরিন যদি অপোজিট সাইডে থাকে তখন তাকে বলা হয় ট্রান্স। তাহলে চলো দেখে নেওয়া যাক। সি ডবল বন্ড সি, এই ক্লোরিন এই ক্লোরিন, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, দুটো ক্লোরিন দেখো অপোজিট সাইডে রয়েছে। সো দুটো ক্লোরিন যদি সেম সাইডে থাকে, দুটো ক্লোরিন সেম সাইডে আছে সিস, দুটো ক্লোরিন অপোজিট সাইডে রয়েছে তাকে বলা হয় ট্রান্স। ক্লিয়ার? এবার দেখো হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5, 2.5। ওকে, তাহলে হাইড্রোজেন আর কার্বন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। তাহলে এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি রয়েছে তাকে কে নিজের দিকে টেনে নিচ্ছে? কার্বন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে বন্ড ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে? কার্বনের দিকে হবে। বন্ড ডাইপোল মোমেন্ট, বন্ডের ইলেকট্রন ডেন্সিটি যেদিক বরাবর চলে যাচ্ছে, কোনো একটা দিক বরাবর যাচ্ছে। কেন যাচ্ছে না? সেদিকের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে। আবার এদিকে 2.1, ওটা 2.5। তাহলে ভালো করে দেখো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের। তাহলে বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি বন্ডের ইলেকট্রন ডেন্সিটি কোন দিক বরাবর চলে যাচ্ছে? কার্বনের দিক বরাবর চলে যাচ্ছে। তাহলে এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে? উপরের দিকে। একইভাবে কার্বন ক্লোরিন, অবভিয়াসলি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা রয়েছে, হুইচ ইজ ফর্মড বাই দ্য টু ইলেকট্রন, সেই ইলেকট্রন ডেন্সিটিকে কে নিজের দিকে টেনে নিচ্ছে? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার দরুন ক্লোরিন সেটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এই বন্ডের যে ভেক্টরিক্যালি যে ডাইপোল মোমেন্ট, সেটার ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে। এই বন্ডেরও কোন দিকে? সেটা ওপরের দিকে। তাহলে এই দুটো যে ভেক্টর, কোন বন্ড মোমেন্ট? দ্য বন্ড মোমেন্ট বিটুইন মিউ সি হাইফেন সিএল, দ্য বন্ড মোমেন্ট বিটুইন, ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে আমাদের মিউ। কোন কোন বন্ডের মধ্যে? কার্বন ক্লোরিনের মধ্যে। তার জন্য ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড ইলেকট্রন ডেন্সিটি ক্লোরিনের দিকে সরে যাচ্ছে। তাহলে এদের দুজনের যে বন্ড ডাইপোল মোমেন্ট ভেক্টরটা, সেটা কোন দিকে হবে? উপরের দিক বরাবর হবে। তাহলে এই দুটোর হাইড্রোজেন কার্বনের মধ্যে বন্ড ডাইপোল মোমেন্টের যে রেজাল্টেন্ট আর কার্বন ক্লোরিনের বন্ড মোমেন্টের যে রেজাল্টেন্ট, দুটো রেজাল্টেন্ট মানে দুটো একই সাথে একই দিক বরাবর যাচ্ছে, দুটো একই সাথে একই দিক বরাবর যাচ্ছে। তাহলে নেট ডাইপোল মোমেন্ট কত? না নেট ডাইপোল মোমেন্ট আমাদের একটা কিছু থাকবে। সেই ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউডটা কত? 1.86 ডি। ক্লিয়ার? এবার এখানে এসো,
হাইড্রোজেন কার্বন, ওখানেই দেখেছো হাইড্রোজেন থেকে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেনসিটিকে কার্বন থ্রু দ্য বন্ড নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে ডিরেকশনটা কোন দিকে? টুয়ার্ডস দ্য কার্বন। এখানে হাইড্রোজেন কার্বন, তাহলে টুয়ার্ডস দ্য কার্বন বন্ড ইলেকট্রন ডেনসিটি কার্বন নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে আমাদের নেট ডাইপোল মোমেন্ট কত হবে? ডিউ টু দিস কার্বন হাইড্রোজেন বন্ড আমাদের 0, কারণ দুটো একই অপোজিট ডিরেকশন, একই দিকে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, মানে এটা যেদিকে যাচ্ছে এটাও একই দিকে, ম্যাগনিটিউডও সেম হবে। কেন ম্যাগনিটিউড সমান হবে? কারণ দুটোই কার্বন হাইড্রোজেন বন্ড, তাহলে দুটো কার্বন হাইড্রোজেন বন্ডের মধ্যে বন্ড ডাইপোল মোমেন্ট আমাদের একই থাকবে। নেক্সট, এবার এখানে দেখো কার্বন ক্লোরিন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ক্লোরিনের। তাহলে এই বন্ড কটা ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে? দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে। সেই দুটো ইলেকট্রনের কোরেসপন্ডিং যে বন্ড ইলেকট্রন ডেনসিটি, কে নিজের দিকে টানবে? ক্লোরিন নিজের দিকে টানবে। তাহলে ক্লোরিন যদি নিচের দিকে টানে তাহলে বন্ড ডাইপোল মোমেন্টটা কোন দিকে? ক্লোরিনের দিকে। এখানে বন্ড ডাইপোল মোমেন্টটা কোন দিকে? ক্লোরিনের দিকে। তাহলে এইটা এদিকে, এটা এদিকে, তার মানে দুটো অপোজিট দিকে উইথ সেম ম্যাগনিটিউড, তাহলে ভেক্টর অ্যাডিশন করলে কত হবে? 0। তার মানে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিনের বন্ড ডাইপোল মোমেন্টটা কত? 0। ক্লিয়ার? তাহলে সিস 1,2 ডাইক্লোরো ইথিনের বন্ড মানে ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.86 ডি, আর ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিনের ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। ক্লিয়ার? নেক্সট এবার দেখা যাক। নেক্সট এবার চলো আমরা করব BF3 বোরন ট্রাইফ্লুরাইড। চলো দেখা যাক বোরন ট্রাইফ্লুরাইড কিরকম। ধরো এটা বোরন, এই ফ্লোরিন, এই ফ্লোরিন, এই ফ্লোরিন, ঠিক আছে? এরা কি হয়ে রয়েছে? এরা একটা প্লেনে রয়েছে, ট্রাইগোনাল প্ল্যানার, এরা একটা প্লেনে রয়েছে। এর একটা এরকম প্লেনে থাকে, ঠিক আছে? বোরন আর ফ্লোরিন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, জাস্ট লাইক 2 হচ্ছে ডাইপোল মোমেন্ট হওয়ার কথা। তার মানে বোরনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ডাইপোল মোমেন্ট না সরি, ইলেকট্রোনেগেটিভিটি 2, আর ফ্লোরিনের সব থেকে বেশি 4। তাহলে অবভিয়াসলি দেখো বোরন আর ফ্লোরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? বোরন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এই যে বোরন আর ফ্লোরিনের মধ্যে যে বন্ডটা তৈরি হয়েছে তাতে কটা ইলেকট্রন থাকবে? দুটো। তাহলে সেই বন্ড ইলেকট্রন ডেনসিটি বোরনের রেসপেক্টে ফ্লোরিন কি করবে? নিজের দিকে টানবে। তাহলে যে টান বা ফোর্সটা সেটা কোন দিকে? ফ্লোরিনের দিকে। সেটাই আমাদের কি? আমাদের কেমিস্ট্রির ভাষায় ডাইপোল মোমেন্ট, এবং সেটা কোন দিক বরাবর? ফ্লোরিনের দিক বরাবর, ঠিক আছে? ডাইপোল মোমেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে। তাহলে এদিক বরাবর মিউ। নেক্সট, তাহলে এদিক বরাবরও আমাদের মিউ হবে ফ্লোরিনের দিক বরাবর, আর এদিক বরাবরও আমাদের মিউ হবে ফ্লোরিনের দিক বরাবর। এবার সবাই জানো এই যে দুটো বন্ড, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? এই যে দুটো বন্ড, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো রেজাল্টেন্টটা কোনটা? এই দুটোর রেজাল্টেন্ট কোন দিক বরাবর হবে? না আমাদের এই দিক বরাবর হবে। তাহলে চলো এদের দুজনের রেজাল্টেন্টটা একটুখানি ছোট্ট করে বার করে নিই। তাহলে এই ভেক্টর, দ্যাট ইজ দ্য ডাইপোল মোমেন্ট মিউ। এই ভেক্টর কি ভেক্টর? ডাইপোল মোমেন্ট ভেক্টর। কেন ডাইপোল মোমেন্ট ভেক্টর আসছে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য। কোন দিক বরাবর ডিরেকশনটা হবে? যে দিক বরাবর ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে। তাহলে এদের দুজনের যে রেজাল্টেন্ট সেটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে। ক্লিয়ার? তাহলে ওই রেজাল্টেন্টটা কত? ওই রেজাল্টেন্টটা আমাদের কি শিখিয়েছি? মিউ রেজাল্টেন্ট। যদি দুটো সেম ভেক্টর ডাইপোল মোমেন্ট হয় তাহলে তার রেজাল্টেন্ট কত হবে? 2 মিউ কস 120 ডিগ্রি বাই 2। তাহলে 120 ডিগ্রি বাই 2 কত? কেন 120 ডিগ্রি? অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি বাই 2 কত? 60 ডিগ্রি। কস 60 কত? হাফ। 2 2 কেটে গেল, তাহলে কত এলো? মিউ। তার মানে
রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট বিটুইন দিস টু ডাইপোল মোমেন্ট ভেক্টর সেটা কত মিউ। তাহলে এদিক বরাবর মিউ, এদিক বরাবর মিউ, দুদিক বরাবর সেম ভেক্টরিক্যালি ডাইপোল মোমেন্ট কি অপোজিট টুয়ার্ডস ইচ আদার। তাহলে আলটিমেট ডাইপোল মোমেন্ট বা আলটিমেট ভেক্টর রেজাল্টেন্ট আমাদের কত হবে BF3 এর ডাইপোল মোমেন্ট 0। যে সমস্ত মলিকুলের ডাইপোল মোমেন্ট 0 তাদেরকে বলা হয় নন পোলার মলিকিউল, আর যে সমস্ত মলিকুলের ডাইপোল মোমেন্ট আছে তাদেরকে বলা হয় পোলার মলিকিউল। ক্লিয়ার? নেক্সট আমরা কোন স্ট্রাকচার দেখব? CHCl3, H, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। তাহলে এবার ভালো করে দেখো এই যে জিনিসটা টেট্রাহেড্রাল, এবার ভালো করে দেখো এটা কত 2.1, এটা কত 2.5। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 2.5। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কতগুলো ইলেকট্রন দিয়ে তৈরি? দুটো ইলেকট্রন দিয়ে তৈরি। সো তার ইলেকট্রন ডেন্সিটিকে কে নিজের দিকে টেনে নেবে? কার্বন নিজের দিকে টেনে নিচ্ছে। তার মানে নেট ডাইপোল মোমেন্ট অফ কার্বন হাইড্রোজেন বন্ড কোন দিকে? টুয়ার্ডস দ্য কার্বন। ক্লিয়ার? নেক্সট এখানে ক্লোরিন কত? 3.5, 3.5, 3.5। তাহলে কার্বন ক্লোরিন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কম্পেয়ার টু কার্বন, তাহলে এই বন্ডের মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে তাকে কে নিজের দিকে টেনে নিচ্ছে? ক্লোরিন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে অ্যারো ডিরেকশনটা কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য ক্লোরিন। তাহলে বন্ড ডাইপোল মোমেন্ট ভেক্টর কোন দিক বরাবর হবে? টুয়ার্ডস দ্য ক্লোরিন। এবার এখানে কি হবে? এখানেও হবে আমার ক্লোরিনের দিকে, এখানেও হবে আমাদের ক্লোরিনের দিকে। তাহলে এই যে নিচে এবার দেখো এই যে দেয়ার আর টু টাইপস অফ বন্ড ডাইপোল মোমেন্ট। কিরকম? স্যার আপনি বারবার বন্ড ডাইপোল মোমেন্ট বলছেন কেন? তাহলে কি অন্য কোনো ডাইপোল মোমেন্ট হয়? হয়, একটু পরে আসছি। এখানে দেখো এই ডাইপোল মোমেন্টটাকে বললাম μ1। কেন? হাইড্রোজেন কার্বনের রেসপেক্টে যে কার্বনের আর হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তার রেসপেক্টে বন্ড ইলেকট্রন ডেন্সিটিকে কার্বন যতটা টানছে, কার্বন ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি। তার জন্য কি হবে? বন্ড ইলেকট্রন ডেন্সিটিকে ক্লোরিন আরও বেশি করে নিজেদের দিকে টানবে। কি করবে? ক্লোরিন আরও বেশি করে নিজেদের দিকে টানবে। তাহলে ক্লোরিন যদি বেশি করে নিজেদের দিকে টানে তাহলে এদের যে টানটা সেটা একটু আলাদা। তা সেটাকে আমি বললাম μ2, এটাও μ2, এটাও μ2। তাহলে এই যে μ2 গুলো পেলে সেগুলো কি নিচের দিক বরাবর, নিচের দিক বরাবর ডাইপোল ভেক্টর। তাহলে এই যে তিনটে μ2 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 এদের যে রেজাল্টেন্ট সেটাও কোন দিক বরাবর হবে? নিচের দিক বরাবর হবে। এবার রেজাল্টেন্টটা কত? রেজাল্টেন্টটা তুমি ফিজিক্সের রেসপেক্টে তুমি ইজিলি বার করে নিতে পারবে। কিরকম? এদিক বরাবর μ2, এই অ্যাঙ্গেলটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কারণ এটা যদি পুরো 180 ডিগ্রি হতে তাহলে এটা কত হবে? 70 ডিগ্রি 32 মিনিট। তাহলে এটা যদি μ2 হয়, এটা যদি 70 ডিগ্রি 32 মিনিট হয়, তাহলে এটা কত হবে নিচের দিক বরাবর? μ2 cos 70 ডিগ্রি 32 মিনিট। আবার এই অ্যাঙ্গেলটাও কত? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে তার নিচের এই দিকটা কত হবে? 70 ডিগ্রি 32 মিনিট। আবার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 109 ডিগ্রি 28 মিনিট। যদি একটু ছবিটাকে বড় করে নি দেখে নাও। ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটাও 70 ডিগ্রি 32 মিনিট। তাহলে প্রত্যেকটা μ2
ভার্টিক্যালি নিচের সাথে 70 ডিগ্রি 32 মিনিট অ্যাঙ্গেল করছে। তাহলে এটা তো একটা ভেক্টর মিউ2, তাহলে তার মানে এই দিক বরাবর কত হবে মিউট, যেদিক বরাবর অ্যাঙ্গেল থেকে আমরা ফিজিক্সে কি দেখেছি, ফিজিক্সে দেখেছি এদিক বরাবর যদি এফ হয় ফোর্স, এদিক বরাবর যদি থিটা থাকে, এদিক বরাবর কি হবে এফ কস থিটা, আর এদিক বরাবর কি হবে এফ সাইন থিটা। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের বেসিক্যালি জিনিসটা কি, এই যদি আমি একটা ভার্টিক্যাল টানি, সেখান থেকে আমাদের এই রকম অ্যাঙ্গেলটা নিচের দিকে মেকে রয়েছে, এদিক বরাবর হচ্ছে আমাদের যে ফোর্সটা দ্যাট ইজ মিউ, এইটা আমাদের 180 ডিগ্রি 180 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 109.28 ডিগ্রি 28 মিনিট। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 থেকে বাদ দিয়ে 70 ডিগ্রি 32 মিনিট, হ্যাঁ কি না? তাহলে এটা মিউ, এটা থিটা, এটা থিটা, তাহলে থিটার দিক বরাবর কত হবে মিউ কস থিটা, ঠিক আছে? আবার একইভাবে এদিকে আর একজন আছে, এদিকে আরও দুটো বন্ড এরকম নিচের দিকে, এটা তোমার পেছনের দিক করে রয়েছে আর এটা তোমার সামনের দিক করে রয়েছে। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলই কত, এটাও 70 ডিগ্রি 32 মিনিট এদিক বরাবর মিউ, এটাও একই 70 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কেন এরকম আলাদা লাগছে, কারণ পেছনে করে আঁকা রয়েছে, এটা তোমার সামনের দিক করে, এটা তোমার সামনের দিক করে রয়েছে বনটা। এটা সামনের দিক করে রয়েছে আর এটা তোমার পেছনের দিক করে রয়েছে। তাহলে এটাও তোমার মিউ, তাহলে এটাও মিউ, এটাও মিউ, এটাও 70 ডিগ্রি 32 মিনিট, এটাও 70 ডিগ্রি 32 মিনিট। তাহলে কি বলবো 3 মিউ কস 70 ডিগ্রি 32 মিনিট, 3 মিউ কস 70 ডিগ্রি 32 মিনিট। যদি এটাকে ক্যালকুলেশন করো নিয়ার অ্যাবাউট 1 মানে 1.000 সামথিং, তাহলে 1, তাহলে এটা যদি আমাদের সরি 0.33, তার মানে আমি যদি 3 ইন্টু কস 70 ডিগ্রি 32 মিনিট করি 1.000 সামথিং, তার মানে কত হলো মিউ। তাহলে ভালো করে দেখো, এটাকে আমি কি ধরেছি মিউ টু মিউ টু মিউ টু, তাহলে তার রেজাল্টেন্টটা কত মিউ টুই থাকবে। কেন থাকবে এখানেই তো দেখলাম, আমি যদি মিউ ধরতাম মিউ মিউ মিউ, প্রত্যেকটার ভেক্টরিক্যালি কম্পোনেন্ট কত হবে মিউ কস থিটা মিউ কস থিটা মিউ কস থিটা, তাহলে মিউ কস থিটা প্লাস মিউ কস থিটা প্লাস মিউ কস থিটা, তার মানে 3 মিউ কস থিটা 3 মিউ কস থিটা, থিটাটা কত 70 ডিগ্রি 32 মিনিট, তার মানে কি হলো 3 কস 70 ডিগ্রি 32 মিনিট মানে 1, তার মানে অনলি মিউ। তাহলে এখানেও কি মিউ টু মিউ টু মিউ টু, তাহলে তাদের রেজাল্টেন্ট কত নিচের দিক বরাবর মিউ টু, তাহলে ওপর থেকে নিচের দিক বরাবর মিউ টু, আর এই তিনটে মিউ টুর রেজাল্টেন্ট হচ্ছে মিউ টু, সেটাও কোন দিক বরাবর নিচের দিক বরাবর। তাহলে আলটিমেট নিচের দিক বরাবর কত হচ্ছে মিউ ওয়ান প্লাস মিউ টু, সো দে আর দ্য অ্যাডিশন অফ টু বন্ড ডাইপোল মোমেন্ট, they are the addition of two bond dipole moment mu1 and mu2, ঠিক আছে? so the net resultant dipole moment of CH3 কত হবে, net resultant dipole moment of CHCl3 is 1.02 dB, তার মানে mu is equal to কত 1.02 dB। ওকে, নেক্সট এবার দেখা যাক যেটা আমাদের খুব আসে, দেখো কি বলা হচ্ছে NH3 NF3, পরীক্ষায় কিন্তু খুব আসে NH3 আর NF3 কি হচ্ছে, দুটোই কিন্তু স্ট্রাকচার কিরকম, N এখানে একটা লোন পেয়ার থাকে, হাইড্রোজেন একটা সামনে, হাইড্রোজেন পেছনে, আর এটা সেই প্লেনে, আর এটা হচ্ছে N লোন পেয়ার,
এটা হচ্ছে ফ্লোরিন সামনে, এটা হচ্ছে ফ্লোরিন পেছনে, আর এটা হচ্ছে ফ্লোরিন সেম প্লেনে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে NH3, এটা হচ্ছে NF3, এটা NH3, এটা NF3। ক্লিয়ার? এবার দেখো, আমাদের ডাইপোল মোমেন্ট বেসিক্যালি দু ধরনের হচ্ছে। ডাইপোল মোমেন্ট এতক্ষণ আমরা কি বলে এসছি না, বন্ডের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন দুটো অ্যাটমের মধ্যে কি হয়ে রয়েছে, বন্ডেড অবস্থায় রয়েছে। সেই দুটো কি রয়েছে, দুটো অ্যাটমের মধ্যে বন্ডেড অবস্থায় রয়েছে। এবার দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য কোনো একটা অ্যাটম নিজের দিকে প্রেফারেন্সিয়ালি তাকে টেনে নিচ্ছে, তো সেইটাকে বলা হচ্ছে বন্ড ডাইপোল মোমেন্ট ভেক্টর। এবার বলছে একটা নতুন ডাইপোল মোমেন্ট, প্রথমে আমি লিখে দিই বন্ড ডাইপোল মোমেন্ট। কোথা থেকে আসছে না, দুটো অ্যাটম তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য বন্ডের ইলেকট্রন ডেনসিটি কে কোনো একটা দিক বরাবর যে টেনে নিচ্ছে, তার জন্য যে টানটা সেইটার মিউ, সেটাকে বলা হয় বন্ড ডাইপোল মোমেন্ট। বেসিক্যালি ইট ইজ এ ভেক্টর। এবার আমরা কি দেখব, এটাকে বলা হবে লোন পেয়ার মোমেন্ট। কি মোমেন্ট? লোন পেয়ার মোমেন্ট। লোন পেয়ার মোমেন্ট কোথা থেকে আসে? অরিজিনেটেড ফ্রম দ্য লোন পেয়ার। কোথা থেকে আসে? অরিজিনেটেড ফ্রম দ্য লোন পেয়ার। লিখে দিই অরিজিনেটেড ফ্রম লোন পেয়ার, অরিজিনেটেড ফ্রম লোন পেয়ার। এবারে ডিরেকশনটা কোন দিকে হয়? ডিরেকশনটা হয় অ্যাটমের যেখানে কানেক্টেড রয়েছে, যে অ্যাটমের সাথে লোন পেয়ার কানেক্টেড হয়েছে, ফ্রম দিস সেন্টার টুয়ার্ডস আউটসাইড। তার মানে ফ্রম কানেক্টেড পোর্শন of the atom towards outside, from connected portion of the atom towards কি হবে? outside। তাহলে এবার চলো দেখে নেওয়া যাক, এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন, ঠিক আছে, সে লোন পেয়ার কি হয়েছে? কানেক্টেড হয়ে রয়েছে কার সাথে? নাইট্রোজেনের সাথে। তাহলে এবার এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার, তাদের যে লোন পেয়ার মোমেন্টটা, মানে এই লোন পেয়ারের যে মোমেন্টটা কোন দিক বরাবর হবে? যেখানে যার সাথে কানেক্টেড হয়ে রয়েছে সেখান থেকে টুয়ার্ডস আউটসাইড, মানে ওপর দিক বরাবর। তাহলে এটা কি হয়ে গেল? মিউ লোন পেয়ার। এটা কি হয়ে গেল? মিউ লোন পেয়ার। তার মানে এটা হয়ে গেল লোন পেয়ার মোমেন্ট, নট বন্ড পেয়ার মোমেন্ট। বন্ড পেয়ার মোমেন্ট কি? বন্ডে যে দুটো ইলেকট্রন দিয়ে বন্ডটা তৈরি হয়েছে তাদের প্রেফারেন্সিয়াল মুভমেন্টের দরুন যে টেনশনটা তৈরি হয় তাকে বলা হয় আমাদের কি? তাকে বলা হয় আমাদের বন্ড পেয়ার মোমেন্ট। কিন্তু এখানে লোন পেয়ারের জন্য, তাহলে এখানে যেহেতু লোন পেয়ারের জন্য, সেই জন্য এটা হবে আমাদের কি? লোন পেয়ার মোমেন্ট ওপরের দিকে। নেক্সট, ও আর একটা জিনিস এখানে বলতে হবে, স্ট্রেংথ অফ বন্ড পেয়ার মোমেন্ট ইজ গ্রেটার দ্যান স্ট্রেংথ অফ লোন পেয়ার মোমেন্ট। বন্ড পেয়ার মোমেন্টের যে স্ট্রেংথ সেটা লোন পেয়ার মোমেন্টের থেকে বেশি। ক্লিয়ার? বন্ড পেয়ার মোমেন্টের যে স্ট্রেংথ সেটা লোন পেয়ার মোমেন্টের থেকে বেশি। এবার ভালো করে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন
1, 1.5, 2, 2.5, 3, তার মানে নাইট্রোজেনের 3, ফ্লোরিনের 4। তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? 3.0, 4.0টা লেখাই উচিত। তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? এখানে আমাদের এখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে নাইট্রোজেনের রেসপেক্টে ফ্লোরিনের। তাহলে এই বন্ডে যে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে সেই দুটো ইলেকট্রনকে কে নিজের দিকে টানবে? ফ্লোরিন নিজের দিকে টানবে। দেন নাইট্রোজেন ফ্লোরিন, এখানে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, কে নিজের দিকে টানবে? ফ্লোরিন নিজের দিকে টানবে। এটা তাহলে আমি বললাম মিউ, এটাও বললাম মিউ, এখানেও আমাদের কি নিচের দিকে টানবে মিউ। তাহলে আমি দেখেছি, একটু আগেই আমি দেখিয়ে দিলাম ভেক্টরিক্যালি অ্যাডিশন করে, যে তিনটে ভেক্টরের ডিরেকশনই কি নিচের দিকে, তিনটে ভেক্টরের ডিরেকশনই নিচের দিকে। তাহলে তিনটে নিচের দিক বরাবর ভেক্টরের রেজাল্টেন্টটা কোন দিক বরাবর হবে? সেটাও কিন্তু আমাদের কোন দিকে? নিচের দিকে। তাহলে কি হবে? মিউ কি হবে? বন্ড পেয়ার মোমেন্ট নিচের দিকে। এই মিউ 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 তিনটে মিউ এর রেজাল্টেন্ট নিচের দিকে। এবার আমি কি বলেছি কোনটা বেশি স্ট্রং? বিপি মানে বন্ড পেয়ার মোমেন্ট ইজ লার্জার দ্যান লোন পেয়ার মোমেন্ট। তার মানে এটা বেশি, এইদিকে টানটা বেশি, এদিকে টানটা কম। তাহলে আলটিমেট নেট যে ফোর্স বা নেট যে টানটা বা টেনশনটা সেটা কোন দিক বরাবর থাকবে? নিচের দিক বরাবর। তাহলে এটা হচ্ছে নেট রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ডিরেকশন। তাহলে এবার মিউ কত? মিউ এর একটা ভ্যালু থাকবে, মিউ এর ভ্যালু হচ্ছে তোমাদের 0.24D, মানে অনেকটাই কম, অনেকটাই কম। কেন কম? কারণ ডাইপোল মোমেন্টের ডিরেকশন, বন্ড ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর লোন পেয়ার মোমেন্টের ডিরেকশন পুরোপুরি অপোজিট ডিরেকশন। বাট bond dipole moment is quite strong with respect to lone pair moment. That is why a net resultant dipole moment will be there. Clear? এখানে আসো। হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1। নাইট্রোজেন সেটা কত? 3.0। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে যে বন্ডটা তৈরি হয়েছে উইথ দ্য হেল্প অফ টু ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনকে কে নিজের দিকে টেনে নিচ্ছে? নাইট্রোজেন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে ডাইপোল মোমেন্টটা কোন দিক বরাবর হবে? নাইট্রোজেনের দিকে। এখানেও হাইড্রোজেন নাইট্রোজেনের এটা নাইট্রোজেনের দিকে। এখানেও হাইড্রোজেন নাইট্রোজেনের এটা কোন দিক বরাবর হবে? নাইট্রোজেনের দিকে। তাহলে তিনটে বন্ড ডাইপোল ভেক্টর, তিনটে বন্ড ডাইপোল ভেক্টর কোন দিক বরাবর? উপরের দিক বরাবর। তাহলে এই তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট কোন দিক বরাবর হবে? উপরের দিক বরাবর। তাহলে সেটাকে কি বলা হবে? বন্ড ডাইপোল মোমেন্ট ভেক্টর, উপরের দিক বরাবর। এবার ভেক্টরই অ্যাডিশন হয়, সাবট্রাকশন হয়, সবই হয়। তাহলে বন্ড ডাইপোল মোমেন্ট ওপরের দিকে, লোন পেয়ার মোমেন্ট ওপরের দিকে, তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট কি হবে? দুটো অ্যাডিশন হয়ে যাবে, ডিরেকশন একই দিকে রয়েছে, এদিকে রেজাল্টেন্ট মোমেন্ট। তাহলে যেহেতু দুটো মোমেন্ট একইভাবে উপরের দিকে, তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে সেই রেজাল্টেন্ট মোমেন্টটা কত? এখানে রেজাল্টেন্ট মোমেন্টটা হচ্ছে আমাদের একটা খুব বড় ভ্যালু, দ্যাট ইজ 1.47 ডিবাই, অনেকটাই বেশি। কেন? এখানে লোন পেয়ার মোমেন্ট বন্ড পেয়ার মোমেন্টের ডিরেকশন একই দিকে, এখানে লোন পেয়ার মোমেন্টের ডিরেকশনটা ইজ অপোজিট টু দ্য বন্ড পেয়ার মোমেন্ট। দ্যাট ইজ ওয়াই আমাদের বন্ড পেয়ারকে লোন পেয়ার নেগলেক্ট করে দিয়ে আমাদের কিছুটা যে আমাদের পড়ে রয়েছে রিমেইনিং পোর্শন, সেটাই আমি কিন্তু ডাইপোল মোমেন্টে দেখতে পাচ্ছি। তার মানে পোলারিটি অফ অ্যামোনিয়া ইজ হায়ার দ্যান দ্যাট অফ ট্রাইফ্লুরোনাইট্রোজেন, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড। যে মলিকিউলের ডাইপোল মোমেন্ট যত বেশি সে তত বেশি পোলার। ক্লিয়ার? এবার দেখো নেক্সট একটা বলবো, সেটা হচ্ছে কি কার্বন মোনোঅক্সাইড। কি? কার্বন মোনোঅক্সাইড। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কার্বন মোনোঅক্সাইডের নেট ডাইপোল মোমেন্ট এবং তার ডিরেকশনটা কোন দিকে, এটার জন্য কিন্তু আমাদের একটু
কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট লাগবে। তাহলে চলো কার্বন কত 6, একটু দেখে নি অন্য জায়গায়, এখানেই দেখি কার্বন 6, 1s2 কি করে তৈরি হয় দেখে নাও, 1s2 2s2 দেন 2p2, ক্লিয়ার। তাহলে এবার কি হচ্ছে, এখানে আমি কি করলাম, এইখানে এখানে একটা এখানে একটা দুটো, দেন আমার কাজ কি হয়, এখান থেকে এখানে নিয়ে চলে গেলাম। তাহলে জিনিসটা কি হয়, এই 2s তে একটা রয়েছে আর 2p তে কটা রয়েছে, 3টে, 1 2 3টে। দেন এবার আমার কাজ কি হয়, দেন এবার আমার কাজ হচ্ছে এগুলোকে একসাথে করা। একটা এস 2p মিশে গেল, একটা এস 2p মিশে গেল। তাহলে একটা এস 2p যদি মিশে যায় তাহলে আমাদের কি হবে, তিনটে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। কি কি, এটা হচ্ছে sp2 sp2 sp2, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর কি হবে, পিজেড, একটা পিজেড পড়ে থাকবে। অক্সিজেনের ক্ষেত্রেও সেটাই করি, বইতে শুধু ছবি দেওয়া রয়েছে, কিন্তু যদি আমরা এই বন্ডিংটা না করি তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। অক্সিজেন কি হবে, 1s2 2s2 2p4, এখানে দুটো, এখানে দুটো, 1 2 3 4, ওকে। তাহলে কি হলো, একটা এস 2p মিক্স হলো, একটা এস 2p মিক্স হলো, মিক্স হয়ে কোথায় গেল, আর এটা কি হলো, একটা পিজেড পড়ে রইল। আর এটা কি হলো, sp2 sp2 sp2, তাহলে কি হবে, এই দুটো, এই দুটো, এইটা একটা। আচ্ছা তাহলে তোমরা বলো তো sp2 কিরকম দেখতে হয়, sp2 অরবিটাল কিরকম দেখতে হয়, এদিক বরাবর একটা থাকে, এদিক বরাবর একটা থাকে, এদিক বরাবর একটা থাকে, এবং প্রত্যেকটায় কটা করে থাকবে, sp2 sp2 sp2, প্রত্যেকটায় কটা করে ইলেকট্রন আছে, একটা একটা একটা। আর একটা কি রয়েছে, পিজেড অরবিটাল রয়েছে, পিজেড অরবিটাল, ক্লিয়ার। আবার এখানে দেখো, এখানে কি রয়েছে, অক্সিজেন, অক্সিজেনে sp2, যেখানে আনপেয়ারটা রয়েছে সেটাই কার্বনের সাথে পেয়ার আপ করো। আর কি রয়েছে অক্সিজেনে, এটা একটু ছোট হয়ে গেল জায়গা ছিল না বলে, আরও 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আরও দুটো sp2, সেখানে কিন্তু ইলেকট্রন পেয়ার আপ করে রয়েছে, দেখো পেয়ার আপ করে রয়েছে। আর একটা পিজেড পড়ে রয়েছে, হয়েছে। এবার এই কার্বন, এই অক্সিজেন, কি হলো, পাই বন্ড করলো। এই কার্বন এই অক্সিজেন কি হলো, এই কার্বন এই অক্সিজেন পাই বন্ড করলো। তাহলে যেই পাই বন্ড করলো তাহলে কি হলো, কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন, একটা তো সিগমা বন্ড করে রয়েছে মাঝখানে, এটা তো সিগমা। এবার কি হলো, এবার উপরে একটা কি হলো,
পাই ইলেকট্রন ক্লাউড, উপরে একটা পাই ইলেকট্রন ক্লাউড, নিচে একটা পাই ইলেকট্রন ক্লাউড। আর কি হলো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা sp2 তে ইলেকট্রন, আবার এখানে একটা sp2 তে ইলেকট্রন, এখানে একটা sp2 তে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা হলো কার্বন ডাবল বন্ড অক্সিজেন, দেন দুটো পাই আমাদের কি ওভারল্যাপের জন্য একটা পাই বন্ড হয়, আগেই বলে দিয়েছি। এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে একটা, এখানে একটা। এবার কি হয়, এইবার এই যে কার্বনের, এই যে আমাদের হয়ে গেল, এখানে যা ছিল হয়ে গেল। এবার কি হয়, এই যে কার্বনের যে তিনটে sp2 ছিল, এখানে কি হয়েছে, এখানে একটা অক্সিজেনের sp2 ঢুকে গেছে। এই অক্সিজেনের যেই একটা ইলেকট্রন আছে sp2 তে, সেই একটা পেয়ার আপ করেছে, করে সিগমা বন্ড করেছে। ক্লিয়ার? আর এখানে যে দুটো sp2 তে ফাঁকা ছিল, এই দেখো একটা একটা, বেসিক্যালি কি হয়, বাইরে থেকে এনার্জি নিয়ে কি হয়, স্পিন পেয়ারিং হয়। স্পিন পেয়ারিং যদি কার্বনের হয়, এটা কিন্তু বেসিক্যালি কার্বনের দিক, এটা কার্বনের দিক, এটা কার্বনের দিক, এটা অক্সিজেনের দিক। তাহলে অক্সিজেনের sp2 তে যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, সেই আনপেয়ার্ড ইলেকট্রন কার্বনের যে একটা sp2 তে আনপেয়ার্ড ইলেকট্রন, তার সাথে সিগমা করলো। দেন এই কার্বনের পিজেড এই অক্সিজেনের পিজেড এর সাথে পাই করলো। আর অক্সিজেনের দুটো লোন পেয়ার এরকম sp2 তে হাইব্রিডাইজ স্টেটে বসে রয়েছে sp2 তে, আর কার্বনের যে দুটো sp2 সেখানে একটা একটা করে রয়েছে। এই যে একটা একটা করে রয়েছে, এবার কি হয়, স্পিন পেয়ারিং করে। স্পিন পেয়ারিং করলে কি হবে, স্পিন পেয়ারিং করলে এই ইলেকট্রনটা উঠে, উপরের ইলেকট্রনটা উঠে নিচে চলে আসবে। তাহলে জিনিসটা কি হবে, কার্বন ডবল বন্ড অক্সিজেন, এই এই এই, ঠিক আছে। কি হবে দেখো ভালো করে, এখানে আমাদের দুটো দুটো করে ইলেকট্রন, এখানে এটা, এইখানে দেখো ভালো করে, এখানে কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, মানে এটা যদি এর সাথে পেয়ার আপ করে, এটা কিন্তু পুরো ফাঁকা। এখানেও দেখো এইটার সাথে পেয়ার আপ করেছে, এটা পুরো ফাঁকা। তখন কি হয়, একই মলিকুলের মধ্যে একটা ইন্ট্রামলিকিউলার, দেখো কি হচ্ছে, কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে। এই যে দেখো, এখান থেকে এ কে দিয়ে দিল, দিয়ে যে বন্ডটা তৈরি হবে সেটা দুজনে মিলে এনজয় করবে। তাহলে দুজনের মধ্যে একজন দিচ্ছে, একজন নিচ্ছে, নিয়ে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটাকে দুজনে মিলেই এনজয় করবে। ক্লিয়ার? তাহলে কি কেসটা হলো, এই দুজনের মধ্যে একজন দিচ্ছে, একজন নিচ্ছে, নিয়ে সেটাকে দুজনে মিলেই এনজয় করবে। তাহলে জিনিসটা কি হবে, কার্বন ট্রিপল বন্ড হয়ে গেছে, দিয়ে দিয়েছে, শেয়ার করেছে ইলেকট্রন। এক একটা বন্ড কটা ইলেকট্রন দিয়ে তৈরি হয়, দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়। অক্সিজেন দিয়েছে, কার্বন নিয়েছে, সেই জন্য ট্রিপল বন্ড হয়ে গেছে, মানে এক ডবলের উপর আরেকটা বন্ড হয়ে গেছে। তাহলে কি, অক্সিজেনের একটা লোন পেয়ার পড়ে রয়েছে, কার্বনেরও কি রয়েছে, একটা লোন পেয়ার পড়ে রয়েছে। আর এ যে একে দিয়ে দিল, তার জন্য কি হয়ে গেল, একটা বন্ড তৈরি হয়ে গেছে। এবার ডিরেকশনটা দেখো, কে দিল, অক্সিজেন দিল, কে নিল, কার্বন নিল। তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে, অক্সিজেন থেকে কার্বনের দিকে। ঠিক আছে, তাহলে কার্বন মনোঅক্সাইডকে বেসিক্যালি আমি কিভাবে বলতে পারবো, এই ডবল বন্ড অক্সিজেন, এই লোন পেয়ার, এই লোন পেয়ার, আর একটা কোঅর্ডিনেট বন্ড কোন দিক থেকে কোন দিক থেকে, অক্সিজেনের দিক থেকে কার্বনের দিকে। তাহলে এবার বলো, কার্বন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের। তাহলে
এই যে দুটো সিগমা পাইতে যে বন্ড ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, সিগমাতেও আমাদের দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, পাই বন্ডও দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে। তাহলে সিগমা পাইতে যে দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, তাহলে বন্ড ইলেকট্রন ডেন্সিটি কার্বন অক্সিজেন, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের। তাহলে কে নিজের দিকে টেনে নিচ্ছে? অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এদিক বরাবর কত? বন্ড পেয়ার মোমেন্ট, বন্ড পেয়ার মোমেন্ট। আর লোন পেয়ার মোমেন্টটা কোন দিকে? অক্সিজেনের যে লোন পেয়ারটা ছিল সেটা কার্বনেরকে দিয়ে দিয়েছে, তার মানে লোন পেয়ার মোমেন্টটা এই দিকে। তাহলে এদিকে হচ্ছে লোন পেয়ার মোমেন্ট। তাহলে এটা বন্ড পেয়ার মোমেন্টটা এদিকে, লোন পেয়ার মোমেন্টটা এদিকে। তাহলে রেজাল্টেন্ট মোমেন্টটা কোন দিকে? রেজাল্টেন্ট মোমেন্টটা হচ্ছে অক্সিজেনের দিকে। কেন না আমরা জানি বন্ড পেয়ার মোমেন্ট ইজ ভেরি মাচ স্ট্রং কম্পেয়ার টু লোন পেয়ার মোমেন্ট, বাট লোন পেয়ার মোমেন্টের ভালোই মতনই ভ্যালু আছে। তাহলে সে বন্ড পেয়ার মোমেন্ট যেদিকে যাচ্ছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, যেদিকে যাচ্ছে বন্ডের ইলেকট্রন ডেন্সিটির যে টানটা সেটা যেদিকে যাচ্ছে, লোন পেয়ার মোমেন্টটা তার উল্টো দিকে যাচ্ছে। এই উল্টো দিকে কি হচ্ছে? বন্ড পেয়ার মোমেন্টের ভ্যালুটাকে কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিয়ে রেজাল্টেন্ট মোমেন্ট তৈরি করছে। তাহলে এই যে রেজাল্টেন্ট মোমেন্ট, এই রেজাল্টেন্ট মোমেন্টের মানটা খুব একটা বেশি নয়, একের উপরে যাবে না, সেই ভ্যালুটা হবে 0.12 ডিবাই। কেন? তার কারণ একটা বন্ড মোমেন্টকে লোন পেয়ার মোমেন্ট কমিয়ে দিচ্ছে। এরকম আগেও একটা দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? এই দেখো NF3-তে দেখেছিলাম। সেখানেও কি বন্ড পেয়ার মোমেন্টকে লোন পেয়ার মোমেন্ট কমিয়ে দিয়ে দেখো 0.24 ডি, কিন্তু এখানে দেখো বন্ড পেয়ার মোমেন্ট যেদিকে লোন পেয়ার মোমেন্টও সেদিকে, তার মানে কত হচ্ছে? ডাইপোল মোমেন্ট 1.47 ডি। ঠিক আছে, এবার এই লেকচারে আরেকটা করানোর আছে, যেটা হচ্ছে N2O। N2O, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ N2O? N ট্রিপল বন্ড N, অক্সিজেন, এটা কোঅর্ডিনেট বন্ড। কি করে হলো স্যার দেখান? দেখো আগে দেখিয়ে দিচ্ছি তারপরে এইটা, কারণ বইতে তো দুম করে জাস্ট ছবি এঁকে দেয়, কিভাবে হয় সেটা তো দেখায় না। দেখলে আমরা যদি দেখি সেটার উপর আমাদের একটু ইন্টারেস্ট জাগে। নাইট্রোজেন বেসিক্যালি কিরকম? 1 2 3, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। দেখো তো বাবুরা অক্টেট ফিল আপ হয়েছে কিনা নাইট্রোজেনের, কারণ নাইট্রোজেনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাহলে অক্টেট এক্সপানশনের কোনো গল্পই নেই, অক্টেট ফিল আপ হতেই হবে। তাহলে নাইট্রোজেন কি হয়েছে দেখো, কটা ইলেকট্রন? এখানে দুটো, বন্ডে কটা দিয়ে দিয়েছে বন্ড তৈরি করতে? এইটা। আর বন্ডে এদিক থেকে নাইট্রোজেনের থেকে কটা এসছে? 3টে, তাই তো? তাহলে এই 3টে বন্ড, এই 3টে বন্ড তৈরি করতে এই নাইট্রোজেন দিয়েছে 3টে, এই নাইট্রোজেন দিয়েছে 3টে। তাহলে কি হবে? টোটাল কটা এই নাইট্রোজেনে ইলেকট্রন, কটা ইলেকট্রন এনজয় করছে? এই নাইট্রোজেন কটা ইলেকট্রন এনজয় করছে? 1 2 3 4 5 6 7 8। আর এইটা 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে টোটাল 8টা ইলেকট্রন এনজয় করছে। সো দুটো নাইট্রোজেনই কি অক্টেট ফিল আপ করেছে। এবার বাইরে থেকে একটা অক্সিজেন ভদ্রলোককে আনো। অক্সিজেন কত? 8। কত হবে? 1s2 2s2 2p4। তাহলে কি হবে? এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, 1 2 3 4, 4টে ইলেকট্রন। এবার ভালো করে দেখো, এই ইলেকট্রনটা কি করলো? এখানে পেয়ার্ড আপ করলো, জায়গা একটা ঘর সে ফাঁকা করলো। তাহলে কি হলো? 1 2 3 4 5 6 এইখানে ঢুকে গেল। তাহলে এই ঘরটা কি? তার ফাঁকা। এই ঘরটা কি? ফাঁকা। তাহলে ওই ফাঁকা ঘরটায় নাইট্রোজেন কি করতে পারে? নিজের দুটো ইলেকট্রন দিয়ে দিতে পারে, দিয়ে কি বন্ড তৈরি করতে পারে? কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। অনেক জায়গায় লেখা আছে কি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তাহলে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। তাহলে চলো নাইট্রোজেন কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। এই যে বন্ডটা তৈরি করছে, সেই যে দুটো ইলেকট্রন কে দিয়েছে? নাইট্রোজেনই দিয়েছে, অক্সিজেন কিছু দেয়নি, অক্সিজেন শুধু নিয়েছে।
নিয়ে এনজয় করছে। তাহলে অক্সিজেনের এখন এখানে নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন, এই বন্ড তৈরি করতে 3টে দিয়েছে আর এই বন্ড তৈরি করতে 2টো দিয়েছে, তাহলে 5টাই। আবার এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার আর এই বন্ড করতে দিয়েছে 3টে, 5টা। এবার এই নাইট্রোজেনের দেখো তো অক্টেট ফিল আপ হচ্ছে কিনা, 1 2 3 4 5, আর এই নাইট্রোজেনেরও 3টে এনজয় করছে, 6 7 8। এই নাইট্রোজেনের দেখো কটা, 1 2 3 4 5 6 7 8, তার মানে এই নাইট্রোজেনেরও অক্টেট। এবার এই অক্সিজেন দেখো কি হবে, এই অক্সিজেনের দেখো এই যে 1s এটা তো ভ্যালেন্স শেল, এই সরি ইনার শেল, ভ্যালেন্স শেল কোনটা, বাইরেরটা। এই অক্সিজেন যে বন্ডটা তৈরি করেছে তাতে অক্সিজেনের কোনো কন্ট্রিবিউশন নেই, অক্সিজেন শুধু নিয়েছে, নেওয়া তো আর কন্ট্রিবিউশন নয়, নাইট্রোজেনের থেকে নিয়ে 2টো ইলেকট্রন এনজয় করছে। তাহলে বাকি যে অক্সিজেনের ভ্যালেন্স সেলে যে 6টা ইলেকট্রন পড়ে রয়েছে তারা তো 3টে লোন পেয়ার, এই লোন পেয়ার, এই লোন পেয়ার, এই লোন পেয়ার। ঠিক আছে, বোঝা গেল? অক্সিজেনের দেখো অক্টেট ফিল আপ হয়েছে কিনা, নাইট্রোজেনের দিক থেকে পেয়েছে 2টো আর নিজের রয়েছে 6টা, 8টা অক্টেট ফিল আপ। এবার দেখো এখানে ডাইপোল মোমেন্ট দেখব, নাইট্রোজেন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের। তাহলে বন্ড ডাইপোল মোমেন্ট কোন দিকে, অক্সিজেনের দিকে, মানে এই যে বন্ডের ইলেকট্রন ডেনসিটি সেটা নিজের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার দরুন নিজের দিকে টেনে নিচ্ছে, তার দরুন বন্ড ডাইপোল মোমেন্টটা এদিকে। আর কি রয়েছে, নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, তার মোমেন্টটা কোন দিক থেকে হবে, এই দিক বরাবর হবে। এবার তোমাদের বইতে লেখা থাকে না, হঠাৎ করে তোমরা কোশ্চেন করতে পারো স্যার অক্সিজেনেরও তো লোন পেয়ার আছে, এদিক বরাবর হতে পারতো তো। না, কেন নয়? প্রথমে এই যে 3টে লোন পেয়ার আছে, এই 3টে লোন পেয়ার sp3, কারণ অক্সিজেনের দেখো কোনো ডবল বন্ড নেই, এবং এই 3টে লোন পেয়ারের একটা রেজাল্টেন্ট মোমেন্ট থাকার কথা, কিন্তু আমরা সেটা ধরবো না। কেন ধরবো না? বিকজ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ ভেরি হাই। তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু হাই, তার মানে অক্সিজেনের লোন পেয়ারগুলোকে অক্সিজেন নিজের দিকে একবারে সেন্টারে টেনে ধরে রাখে, সেই জন্য লোন পেয়ার মোমেন্টের দরুন যে মোমেন্টটা আসার দরকার সেই মোমেন্টটা আসতে পারে না। তাহলে কি বুঝলো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ভেরি হাই হওয়ার দরুন এই যে লোন পেয়ার মোমেন্টের যে মোমেন্টটা থাকে সেটা এক্সপ্রেস করতে পারে না, কারণ ও নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে ধরে রাখে, ইলেকট্রনের মোমেন্টটাকে পুরো নিউট্রালাইজ করে দেয় ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়ার জন্য, কম্পেয়ার টু নাইট্রোজেন। কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি নেই, সেই জন্য কি হবে, ওর লোন পেয়ার মোমেন্টটা কোন দিক থেকে কোন দিকে, যেখানে অ্যাটাচড হয়ে রয়েছে সেখান থেকে দূরের দিকে। তাহলে এই বন্ড পেয়ারকে কে নিউট্রালাইজ করবে, কিছুটা, দুটো ডিরেকশন উল্টো, তাহলে কিছুটা নিউট্রালাইজ করবে ওই নাইট্রোজেনের লোন পেয়ার মোমেন্ট। তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট কোন দিকে হবে, যেদিকে বন্ড পেয়ার মোমেন্টের মান থাকে সেদিকেই রেজাল্টেন্ট মোমেন্ট হবে। কেন? বন্ড পেয়ার মোমেন্ট লোন পেয়ার মোমেন্টের থেকে হাই, কিন্তু লোন পেয়ার মোমেন্ট বন্ড পেয়ার মোমেন্টকে অনেকটাই নিউট্রালাইজ করে দিয়েছে, সেই জন্য যাদেরই এই জিনিসটা হচ্ছে ডাইপোল মোমেন্টের মান খুব একটা বেশি হয় না, দেখো 0.17 ডিবাই। কিন্তু যাদের ক্ষেত্রে বন্ড পেয়ার মোমেন্ট যেদিকে লোন পেয়ার মোমেন্টও সেদিকেই থাকবে, মানে দুজনে একই দিকে থাকবে, তাদের ক্ষেত্রে কি হবে, অ্যাটাচড হবে, এবং সেটা আমাদের কি হবে, অ্যাডিশন হয়ে একের থেকে বেশি হবে ডাইপোল মোমেন্টগুলো। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের গেল ডাইপোল মোমেন্টের সেকেন্ড লেকচার।